ফ্যাসিবাদ বিরোধী বৃহৎ জোট গড়বে বিএনপি। জোট শরিকদের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতার দাবি নেতাদের। সারা দেশে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ৩০০ আসনে ৪২,৭৬১ ভোট কেন্দ্র চূড়ান্ত। এনসিপিকে স্ববিবেচনায় প্রতীক দেবে ইসি। শাপলা নিয়ে নির্বাচনে যেতে অনড় এনসিপি। বিয়ারিং ভেঙে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন। ২৩ ঘণ্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক। তদন্ত প্রতিবেদন জমা ২ সপ্তাহের মধ্যে। ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে এখনো থমথমে আশুলিয়া। সমাধানে ইউজিসির মধ্যস্থতায় আলোচনা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধীদের নিয়ে বৃহৎ নির্বাচনী জোটের চিন্তা করছে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনে জোটবদ্ধ দলগুলোর ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা থাকা উচিত। রাজনৈতিক সংস্কৃতি না বদলালে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য তার। শুভ মাহফুজের রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে সোমবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে তিনি গণমাধ্যমকে জানান, নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক যোগ্য প্রার্থীদের সাথে কথা বলা হচ্ছে। জাতীয় ঐক্য ধরে রাখাই বিএনপির মূল লক্ষ্য উল্লেখ করে বৃহৎ নির্বাচনী জোট করার ইঙ্গিত দেন সালাউদ্দিন। আমরা সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। এদিকে রাজধানীর গুলশানে একটি হোটেলে ইকোনমিক রিফর্ম সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রদ্ধা রাখতে হবে সবার মতের প্রতি। বাংলাদেশের রাজনীতিতে সাংস্কৃতিক পরিবর্তন আনতে না পারলে শত সংস্কার করেও কোনো লাভ হবে না। আমাদের মধ্যে সহনশীলতা থাকতে হবে, অন্যের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান জানাতে হবে, তার মতের প্রতি সম্মান জানাতে হবে এবং বাংলাদেশের শান্তিপূর্ণ স্থিতিশীলতা রক্ষা করতে হবে যদি দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়। কারো কোনো দাবি দেওয়া থাকলে রাস্তায় না গিয়ে জনগণের কাছে যাওয়া ভালো। এর আগে রিফর্ম সেমিনারে আমির খসরু মাহমুদ জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। শোভাযাত্রা, সমাবেশ সহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় উদযাপিত হচ্ছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম জনি। পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এছাড়াও নগরীর বাটারমোড় এলাকায় পথসভা ও র্যালি করে মহানগর যুবদল। ময়মনসিংহে যুবদলের সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। নগরীর টাউন হল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে দক্ষিণ জেলা যুবদল। দক্ষিণ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবির মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। রংপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। নাটোরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে জেলা যুবদল। শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে শোভাযাত্রা শেষে কানাইখালী প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। গোপালগঞ্জে বি6 শিল্পনগরী এলাকা থেকে যুবদলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি শেখ রিয়াজউদ্দিন লিপটন।
নওগাঁয় শহরের নওজোয়ান মাঠ থেকে যুবদলের বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় আলোচনা সভা। গাইবান্ধা জেলা যুব দলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এর আগে জেলার 7 উপজেলা ও ইউনিয়ন থেকে আলাদা আলাদা র্যালি স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। জেলা যুবদল সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক সহ অন্যরা। ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক সুমন সহ অনেকে। মানিকগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ও সদস্য সচিব তুহিনুর রহমান তুহিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ হয়েছে। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি শুরু হয়। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে আসে। পরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফুর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু সহ অন্যরা। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পাবনা জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এর আগে শহরের জেলাপাড়া থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হিমেল রানা, সাধারণ সম্পাদক মনির আহমেদ সহ অন্যরা। কুড়িগ্রামে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল হয়েছে। মিছিলে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা মহিলা দলের সভাপতি মোসাম্মদ রেশমা সুলতানা সহ উপজেলা ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা। সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। জয়পুরহাটে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা যুবদল। নারায়ণগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদিক ও সদস্য সচিব মশিউর রহমান রওয়ানির নেতৃত্বে যুবদলের মিছিল হয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে উপদেষ্টা পরিষদ। একই সাথে উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে কথা জানানো হয়েছে। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মন্তব্যের পর বিষয়টি পরিষ্কার করল সরকার। সেই সাথে সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে বিষয়টি সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পুরোদমে চলমান থাকবে বলে জানানো হয় বিবৃতিতে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে স্ববিবেচনায় প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, আইনিভাবে তফসিলে না থাকার কারণে এনসিপিকে আপাতত শাপলা প্রতীক দিতে পারছে না ইসি। এছাড়া দলটি নির্বাচন কমিশনে থাকা কোনো প্রতীকও বাছাই করেনি, তাই নিয়ম অনুযায়ী দলটিকে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সময় ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। দেশের 64টি জেলায় 300 আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 42,761 আর মোট ভোট কক্ষ থাকবে 2,44,649। কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজস্ব একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে চিহ্নিত করে মনে করি যে এরা নিবন্ধন পাওয়ার যোগ্য, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে। সেই বিজ্ঞপ্তির সময় তাদেরকে প্রতীক চিহ্নিত করেই বিজ্ঞপ্তি দেওয়া হবে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকা সত্ত্বেও এনসিপিকে তাদের প্রতীক শাপলা দিতে নানা টালবাহানা চলছে। শাপলা মার্কা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে যাবে বলে আশা তার। নিজেদের অধিকার আদায়ে আবারও রাজপথে নামার হুঁশিয়ারিও দেন সার্জিস আলম। আক্ষেপ করে বলেন, জুলাই সনদ এখনও অসম্পূর্ণ। অন্তর্বর্তী সরকারকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। টাঙ্গাইলে এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। জানান, জুলাই সনদে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি রাজনৈতিক দলের মধ্যে
একটি দলের সই নেই। কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতা এনসিপি মেনে নেবে না বলেও সতর্ক করেন সার্জিস আলম। এই জুলাই সনদ এখন পর্যন্ত একটি অসম্পূর্ণ জুলাই সনদ। এই জুলাই সনদ দিয়ে দায় সারা ভার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে অগ্রসর হতে পারে না। তাদেরকে এই দায়বদ্ধতা পূরণ করেই নির্বাচনের কথা চিন্তা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা নিশ্চিত না করে, আইনি ভিত্তি নিশ্চিত না করে অন্তর্বর্তীকালীন সরকার, এনসিপি তো পরে, অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন কেন্দ্রিক চিন্তা করতে পারে না। জুলাই আন্দোলনে রামপুরায় পুলিশের গুলিতে নিহত মায়া ইসলাম এবং তার 6 বছর বয়সী নাতি মুসা গুলিবিদ্ধ হওয়ার মামলায় জবানবন্দি দিয়েছেন মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। 1.5 বছর পেরিয়ে গেলেও সন্তান সুস্থ না হয়ে ওঠায় উদ্বিগ্ন স্বজনেরা। ছেলের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের প্রতি আবেদন তাদের, আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগী এই পিতা। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে গুলিবিদ্ধ শিশু সন্তান বাসিত খান মুসাকে নিয়ে সোমবার হাজির হন তার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মুসাকে হুইল চেয়ারে করে নেওয়া হয় ট্রাইব্যুনালে। তবে শিশুটি এখনো কথা বলতে পারছে না। সাক্ষ্য শেষ করে এভাবেই কান্নায় ভেঙে পড়েন পুলিশের গুলিতে মা হারানো ও মাথায় গুলিবিদ্ধ শিশু সন্তানের পিতা মুস্তাফিজ। আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, কিন্তু স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। বাসায় এখন শুধু প্লেন প্লেন বলে, কিন্তু আর উড়াতে পারবে না। ওর স্বপ্নই ছিল ও পাইলট হবে। এই কারণে ওকে ইংলিশ ভার্সনে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। এখন আমার সরকারের কাছে একটাই দাবি যে আমার মা তো মারা গেছে, ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। 19 জুলাই বাড্ডায় বাবার কাছে আইসক্রিম খাওয়ার বায়না ধরেছিল মুসা। দাদিকে নিয়ে বের হতেই বাড়ির গেটে গুলিবিদ্ধ হন দাদি মায়া ইসলামের সাথে। ঘটনাস্থলেই দাদি প্রাণ হারালেও ভাগ্যক্রমে বেঁচে যায় মুসা। বাকশক্তি হারিয়ে এখনো চিকিৎসাধীন ছোট্ট এই শিশুটি। রামপুরা এলাকায় জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় PW2 হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন তিনি তার সন্তান বাসিত খান মুসা এবং তার মা মায়া ইসলাম। এই দুইজনের শরীরে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তার মা মায়া ইসলাম শহীদ হয়েছেন এবং তার সন্তান 6 বছর বয়সী বাসিত খান মুসা, তার মাথায় গুলি লেগে গুলিটা একদিক দিয়ে লেগে অন্য দিক থেকে বের হয়ে যায়। তাকে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, চিকিৎসা প্রদান করা হয়েছে। পরবর্তীতে সিঙ্গাপুরে নিয়ে দীর্ঘ কয়েক মাস চিকিৎসা শেষে বাংলাদেশের CMH-এ রাখা হয়েছে। এখনও তিনি চিকিৎসাধীন আছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। একই দিনে বেলা 11:15টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে ট্রাইব্যুনালের সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। রোববার রাত 10টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে প্রথম জানাজায় নিহত কালামের পরিবারের সদস্য ও স্বজন সহ এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে কালামের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে আবুল কালামের দাফন সম্পন্ন হয়। নিহত আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজে কর্মরত ছিলেন। স্ত্রী ও 2 শিশু ছেলে সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায়
ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। রোববার দুপুর 12:15টার দিকে রাজধানী ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে দুর্ঘটনায় নিহত হন কালাম। মেট্রো রেলের লাইনের বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার 23.5 ঘন্টা পর আজ সকাল 11টা থেকে পুরোদমে ট্রেন চলাচল শুরু হচ্ছে, তবে চলছে ধীর গতিতে। দুর্ঘটনার পর এখনও আতঙ্ক রয়েছে জনমনে। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন সাধারণ মানুষ। কী কারণে এমন দুর্ঘটনা হলো তা তদন্ত করে আগামী 2 সপ্তাহের ভেতর প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বেয়ারিং প্যাড পরে একজন নিহত হওয়ার ঘটনায় বন্ধ হয়ে যাওয়ার প্রায় 23 ঘন্টা পর সম্পূর্ণ রুটে মেট্রো রেল চলাচল আবার শুরু হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ এখনও চলছে ফার্মগেট মেট্রো স্টেশনে। কোন ত্রুটিতে দুর্ঘটনা ঘটেছে তা খোঁজার চেষ্টা করছেন প্রকৌশলীরা। অতীতেও মেট্রো রেলের এই অংশে বেয়ারিং প্যাড খুলে পড়েছিল, তবে মেট্রো রেল চালু হলেও এ নিয়ে আতঙ্ক রয়েছে জনমনে। যেহেতু এর আগেও আমরা দেখেছি যে দুর্ঘটনা ঘটেছে, আর কালকে যেহেতু একটু বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, যার কারণে একটা মানুষের প্রাণ চলে গেল, তো এক্ষেত্রে আমার মনে হয় আমি একটু ভয় পাবো যে মেট্রো রেলে চড়তে। নাহলে বিদেশে উন্নত দেশে তো এই ধরনের ঘটনা ঘটে না, সুতরাং এখানে কাজের যথেষ্ট ত্রুটি আছে, আর ভবিষ্যতে যে এই ধরনের ঘটনা আবারও ঘটবে না এটার কোনো নিশ্চয়তা নেই। অব্যবস্থাপনার কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন সাধারণ মানুষ। নিয়মিত রক্ষণাবেক্ষণের তাগিদও দেন যাত্রীরা। আরও কিভাবে ভালো পদক্ষেপ নেওয়া যায় যেন জনসচেতনের মধ্যে কোনো ধরনের ভয়ভীতি কাজ না করে, যেন জনসম্পৃক্ততা আরও বাড়া যায় এবং নিরাপদ একটা গন্তব্য যেন আমরা যেতে পারি, সেই যেন একটা ব্যবস্থা করে সরকারের কাছে দৃঢ় আকাঙ্ক্ষা করে। ব্যবস্থাপনা আসলে কি বলবো, ঠিক আছে, যার যার জায়গা থেকে যে শেষে যদি ঠিকমতো কাজ করে তাহলে তো সবকিছু ঠিকমতো চলবে। আসলে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনারই উন্নয়ন দরকার, হ্যাঁ, এবং এটার জন্য আমাদের সবাইকেই সাবধান থাকতে হবে। রবিবার দুপুর 12টার দিকে ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বেয়ারিং প্যাড খুলে পড়ে। এতে আবুল কালাম নামে একজন পথচারীর মৃত্যু হয়। এরপরেই মেট্রো রেল চলাচল বন্ধ করা হয়েছিল। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আশুলিয়ার ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ। ভাঙচুরের ঘটনায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে ওই এলাকায়। সিটি বিশ্ববিদ্যালয় আগামী 4 নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের 2টি কর্তৃপক্ষের সাথে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির আলোচনা চলছে। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের পর নিরাপত্তা কারণে হল ছাড়তে দেখা যায় সিটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অনেককেই। হামলা নিয়ে দুপক্ষই একে অপরকে অভিযুক্ত করছে। আমাদের এক স্টুডেন্ট থুতু ফেলে, ওই থুতুটি ড্যাফোডিলের এক স্টুডেন্টের গায়ে পড়ে। ইভেন আমাদের স্টুডেন্ট ইনস্ট্যান্ট বাইক ব্রেক করে আমাদের ওই ড্যাফোডিলের স্টুডেন্টকে ইনস্ট্যান্ট সরি বলছে। এই সরি বলার পরেও তারা আমাদের স্টুডেন্টদেরকে গায়ে হাত তুলেছে। গতকালকে রাত থেকে আমরা যেহেতু ভার্সিটির এই সাইডটাই থাকি, আমরা গতকালকে রাত থেকেই দেখতেছি যে আমাদের বিভিন্ন শিক্ষার্থীকে বেধড়ক মারতেছে। একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে তারা প্রথমে আমাদের যে ড্যাফোডিলের যে ছেলেপেলে থাকে হোটেল প্যারাডাইস, ওখানে তারা ইচ্ছাকৃতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সহিংসতার জন্য দায়ী করছে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে। আমাদের কাছে মনে হচ্ছে যে লেলি দিছে। এটার মূল কারণ হচ্ছে যে যদি 100-200 স্টুডেন্ট হামলা করতো সেক্ষেত্রে বলা যায় যে তারা হয়তো ম্যাচে আছে বা ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু ওদের গেট খুলে দেওয়া হয়েছে, হাজারে হাজারে ছেলে স্টুডেন্টরা আসছে, এসে এভাবে এত বাজেভাবে তাণ্ডব করে গেছে। এটা যদি আপনারা না দেখেন সচক্ষে তাহলে বুঝবেন না। এদিকে হামলার সময় আটক 11 শিক্ষার্থীকে এরই মধ্যে ড্যাফোডিল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইউজিসি। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, আটক শিক্ষার্থীদের মারধর করে জোরপূর্বক জবানবন্দি আদায় করেছে সিটি বিশ্ববিদ্যালয়। এটা নিয়ে যখন ব্যক্তি পর্যায় থেকে সামষ্টিক পর্যায়ে গেছে, একদল শিক্ষার্থী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আমাদের যে হোস্টেল সেইটাকে তারা আক্রমণ করেছে। তারপরে তাদের মধ্যে এই রাতের বেলা কি অনেক কিছু হতে পারে যেগুলো সব কিছু হয়তো আমরা এখনও জানিও না। তো ওই সময় কিন্তু আমাদের প্রক্টর মহোদয় ও সিটির প্রক্টরের সাথে কথা বলেছেন এবং আমরা খুবই চেয়েছি যে আপনারা আসেন, রাতেই আসেন, সমাধান করি। তো যেহেতু ওনারা দূরে থাকেন বা নানা কারণেই হয়তো ওনাদের আসা সম্ভব হয়নি, যে কারণে এটা কিন্তু একটা চূড়ান্ত জায়গায় চলে গেছে। এমন পরিস্থিতিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান দুটির বিরোধ নিষ্পত্তির দাবি সাধারণ শিক্ষার্থীদের। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া,
ঢাকা। ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে ঢাকা, চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও ভৈরব, কিশোরগঞ্জ, ময়মনসিংহ রেলপথে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ হয়েছে। ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘণ্টা ব্যাপী চলে বিক্ষোভ। সকাল 10টার দিকে নোয়াখালী থেকে ঢাকা অভিমুখে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনে আটকে দেয় আন্দোলনকারীরা। বেলা 11:30টার দিকে ট্রেনটির ইঞ্জিন থেকে আন্দোলনকারীদের নেমে যেতে বলেন এক পুলিশ সদস্য। এই নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ট্রেনটি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীদের একাংশ। পরে আন্দোলনকারীদের আরেকটি অংশ এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে ট্রেনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুর 12টার দিকে অবরোধকারীরা অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সাতক্ষীরায় চপ, পেঁয়াজু, নুডলস, স্যুপ সহ সুস্বাদু খাবারে মাশরুমের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, পুষ্টিকর ও ঔষধি গুণ সমৃদ্ধ হওয়ায় বেড়েছে মাশরুমের চাহিদা। এদিকে সবজির বিকল্প হিসেবে মাশরুম ব্যবহার করতে প্রশিক্ষণের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির কথা জানিয়েছে কৃষি বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যাঙের ছাতার মতো দেখতে ছত্রাকজনিত এ উদ্ভিদের নাম মাশরুম। পুষ্টিগুণ থাকায় সাতক্ষীরায় উল্লেখযোগ্য হারে বেড়েছে এ উদ্ভিদের চাষ। চাষ পদ্ধতি বেশ সহজ, খরচ কম ও লাভজনক হওয়ায় 2018 সালে মাত্র 10 দিনের প্রশিক্ষণ নেন পারকুকরাখালী কাঠতলা গ্রামের তরুণ সাদ্দাম হোসেন। শুরুতে 2টি টিনের শেড ঘর তুলে বিনিয়োগ করেন মাত্র 4000 টাকা। প্রতিবেশীদের তাচ্ছিল্যের শিকার হলেও 6 বছরে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। বর্তমানে 2টা খামার আছে এবং খামারে 5 থেকে 6,000 খড়ের বাগের আছে। তো সেখানে প্রতিদিন আপনার 25 থেকে 30 কেজি মাশরুম উৎপাদন হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মোটামুটি সাতক্ষীরার বিভিন্ন শপগুলোতে এবং বিভিন্ন সবজি মার্কেটগুলোতে আমরা সেগুলো সেল করে থাকি। বাড়ির পাশেই বসিয়েছেন দোকান, যেখানে মাশরুম দিয়ে তৈরি করছেন বিভিন্ন মজাদার খাবার। রকমারি এসব খাবার খেয়ে খুশি স্থানীয়রা। মাশরুমের জিলাপি পাওয়া যাচ্ছে। এর আগে আমরা এখানে মাশরুমের চপ, মাশরুমের পেঁয়াজি, মাশরুমের চটপটি, ফুচকা এগুলো খেতাম। আমি এখানে মাঝে মধ্যে আসি, আর মাশরুমের চপটি আসলে অনেক সুস্বাদু। মাশরুমটা গুঁড়ো করে জিলাপির সাথে পাইল করে ময়দার সঙ্গে গুলিয়ে আমরা এটা জিলাপি তৈরি করি। মাশরুমের চপটি খেতে খুবই ভালো, আমরা আগেও খেয়েছি। আমি যশোর থেকে আসছি। মাশরুমের যে চপ বিক্রি করতেছে সেটা জানতে পেরে আমি এখানে চলে আসছি। পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে, জানিয়েছে কৃষি বিভাগ। মাশরুম ঔষধ হিসেবে খাওয়ার কথা না, মাশরুম সবজি হিসেবে প্রতিদিন খাওয়ার কথা, যেটা খেলে শরীরের বিভিন্ন অর্গানিক চেঞ্জ হয়। ভাজা পোড়া খেলে যে কষ্টটা হয় বা ক্ষতিটা হয় শরীরে, তার পরিবর্তে ভালো জিনিস খেয়ে যেন উন্নতি করতে পারে। সরকারিভাবে প্রশিক্ষণের সুব্যবস্থা করা হলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তরুণরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খাগড়াছড়ির ভাইবোন ছড়ায় এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও এক আসামিকে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে। পুলিশ জানায়, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে গতরাতে মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করা হয়। পলাতক আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। গ্রেফতার আসামি সোহেলকে এরই মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। গত 27 জুন আত্মীয়র বাড়িতে ধর্ষণের শিকার হয় ওই স্কুল ছাত্রী। এই ঘটনায় পরে 17 জুলাই 6 জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বজনেরা। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে কথা দিয়েছেন নির্বাচন সেভাবেই হবে এবং সেই প্রক্রিয়ায় কাজ এগিয়ে যাচ্ছে। বিএনপির 31 দফা কর্মসূচি উপলক্ষে লিফলেট ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। এ সময় তিনি অভিযোগ করেন, মেট্রো রেলে আওয়ামী লীগের দোসররা এখনও কর্মরত। ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গণসমাবেশ হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম.এ. মালিক বলেছেন, গেল 15 বছর ছিল লুটপাটের রাজনীতি। এ ধারা থেকে বের হয়ে ত্যাগ তিতিক্ষার রাজনীতি করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণমিছিল ও পথসভা করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে উঠান বৈঠক করেছে সাভার বিএনপির নেতাকর্মীরা। বৈঠকে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরাও। ইছাপুরা বাজার থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। ঝিনাইদহে ৫ দফা দাবিতে সমাবেশ করেছে জামাতে ইসলামী। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সহ তাদের দাবি দ্রুত আদায় না হলে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। বাংলাদেশ পূজা উদযাপন ফন্ড কেন্দ্রীয় কমিটির রাজশাহী শাখার সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্ডের সাধারণ সম্পাদক আশোক সাহা। কক্সবাজারে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ১০ দিনের বাজারের উদ্যোগ নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশন। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। রংপুরে ইসলামী ছাত্র শিবির কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয় শাখার প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। ময়মনসিংহে শান্তি সম্প্রীতি ও অংশগ্রহণমূলক গণতন্ত্র নিয়ে পরামর্শ সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফ্যাসিবাদ বিরোধী বৃহৎ জোট করবে বিএনপি। জোট শরিকদের ক্ষেত্রে প্রতীকের স্বাধীনতা দাবি নেতাদের। সারা দেশে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। ৩০০ আসনে ৪২,৭৬১ ভোট কেন্দ্র চূড়ান্ত। এনসিপিকে স্ববিবেচনায় প্রতীক দেবে ইসি। শাপলা নিয়েই নির্বাচনে যেতে অনড় এনসিপি। বিয়ারিং ভেঙে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন। ২৩ ঘণ্টা পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক। তদন্ত প্রতিবেদন জমা ২ সপ্তাহের মধ্যে। ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে এখনও থমথমে আশুলিয়া। সমাধানে ইউজিসির মধ্যস্থতায় আলোচনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।